আমরা তাহলে যেহেতু রেকর্ডিং থাকছে, হ্যাঁ, তো অলরেডি 10 মিনিটস আমরা ওয়েট করছি, আমরা রেকর্ডিংটা অন করে তাহলে শুরু করি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই তাহলে একটু খেয়াল করো, আমরা আজকে একটু অল্প করে পড়াশোনা করি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু গত দুইটা ক্লাসের ম্যাটেরিয়ালসটা আমি আবার একটু ওপেন করছি তোমাদেরকে একটু দেখানোর জন্য, জাস্ট আমরা কোন জায়গায় ছিলাম। হ্যাঁ, আমরা একটু ফ্ল্যাশব্যাক করি। দেখো, আমরা ট্রান্সডিউসার্স নিয়ে আমরা পড়াশোনাটা শুরু করছিলাম। হ্যাঁ, তো এখানে আমরা ট্রান্সডিউসারকে ইন্ট্রোডিউস করছি, বিভিন্নভাবে এটাকে ডিফাইন করছি। হ্যাঁ, এরপরে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, নন ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, প্রাইমারি ট্রান্সডিউসার, সেকেন্ডারি ট্রান্সডিউসার, এভাবে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ট্রান্সডিউসারের বিভিন্ন ক্লাসিফিকেশনস গুলো আমরা এখানে দেখছিলাম। হুম, তো এরপরে দেখো, আমরা ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে কয়েকটা ভাগে ভাগ করছিলাম। এর মাঝে এই যে রেজিস্টিভ ট্রান্সডিউসার, তার দুইটা বিশেষ ফর্ম, হ্যাঁ, কি কি? স্ট্রেন গজ, একটা হচ্ছে আরটিডি। এই দুইটা কিন্তু আমরা পড়াশোনা করে ফেলছি। হুম, আজকে আমরা দেখো যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ট্রান্সডিউসার কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করবে। এটা আমাদের ইন্ডাকটেন্স, হ্যাঁ, ইন্ডাকটেন্স চেঞ্জের মাধ্যমে সে আউটপুটটাকে প্রডিউস করবে। অ্যানাদার ডোমেইনের এনার্জি তুমি ইনপুট দিবা, দেওয়া হলে সে তার নিজস্ব ইন্ডাকটেন্স চেঞ্জের মাধ্যমে সে আউটপুটটা প্রডিউস করবে। এই জন্য এই ধরনের ট্রান্সডিউসারকে আমরা ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বলবো। হ্যাঁ, তো সামনে আমরা ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারও আমরা অবশ্যই অল্প করে পড়াশোনা করব। হুম, তো আজকে আমাদের মেইনলি টার্গেট হচ্ছে আমরা ইন্ডাকটিভ ট্রান্সডিউসারটা আমরা আজকে দেখব। হুম, আচ্ছা, তো এখানে আমাদের স্টেইন গজের থিওরি আছে এখানে, হ্যাঁ, ডেরিভেশন, এগুলো আমরা বিস্তারিত পড়াশোনা করছি, অ্যাপ্লিকেশন। এরপরে আমরা আরটিডি পড়াশোনা শুরু করছিলাম, কিভাবে এদেরকে আমরা তৈরি করতে পারি, কোন ওয়ার্কিং প্রিন্সিপালে এরা কাজ করে, রেজিস্ট্যান্স, টেম্পারেচার, ক্যারেক্টারিস্টিক্স, কিছু কমন আরটিডি ম্যাটেরিয়ালসের আমরা কিছু প্রপার্টি, হ্যাঁ, এখানে দেখছি, ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আলোচনা করছি। এরপরে আমরা ইকুয়েশন গুলোকে কিভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এবং কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন, এগুলো আমরা পড়াশোনা করছি। এবং একই সাথে আমরা হচ্ছে কিভাবে আরটিডি রেজিস্ট্যান্সটা আমরা মেজার করব ব্রিজ ইউজ করে, এবং অ্যাট লাস্ট অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু কতদিন আমরা পড়াশোনা করে শেষ করে ফেলছি। তো আজকে আমরা দেখো যে কি নিয়ে পড়াশোনা করব, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ, তাহলে দেখো, ট্রান্সফরমার কথাটা এখানে আছে। হুম, এর সাথে দুইটা কথা আছে, লিনিয়ার আর একটা কি, ভেরিয়েবল ডিফারেনশিয়াল। এখন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরগুলো নিয়ে আমাদের এই এলভিডিটিটা নামকরণ করা হচ্ছে। দেখো, লিনিয়ার থেকে আমরা এখান থেকে এল, কেউ কিছু বলবা? ভ্যারিয়েবলের ভি, ডিফারেনশিয়ালের ডি এবং ট্রান্সফরমারের টি। তো এলভিডিটি মিনস লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। তো এর নামকরণটা কেন এভাবে করা হলো সেটা আমরা অবশ্যই দেখবো। হ্যাঁ, তো ট্রান্সফরমার নামকরণ করার কারণটা হচ্ছে, দেখবে যেখানে ট্রান্সফরমারের যেমন ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল, আমরা দেখতাম প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, এবং সেখানে প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং এর মধ্যে কোনো ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন থাকতো না, মেকানিক্যাল কন্ট্যাক্ট থাকতো, বাট সেখানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ডিরেক্ট কিন্তু থাকে না, আমরা সবাই জানি ট্রান্সফরমারে। তো এটা একদম সেই ট্রান্সফরমার অ্যাকশনেই কাজ করবে, এই জন্য এটা একটা ট্রান্সফরমার কাইন্ড অফ, বাট এটা একটু ভিন্ন ফর্মে আমরা এটাকে ইউজ করব। তো এটা অবশ্যই একটা ইন্ডাকটিভ ট্রান্সডিউসার, আমরা সবাই মনে রাখবো। হ্যাঁ, কারণ এটা দেখবা যে ইন্ডাকটেন্স বা ইন্ডাকটিভ প্রপার্টি চেঞ্জের মাধ্যমে সে আউটপুটটা প্রডিউস করবে। হুম, আচ্ছা, তো ফার্স্টে আমি তোমাদেরকে একটু এই ফিগারটা একটু আমি এক্সপ্লেইন করি, তাহলে দেখবা যে জিনিসটা তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। খুব খুব সিম্পল জিনিস এবং ইন্টারেস্টিং। তো
তো সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু একটা ক্রস সেকশন দেখানো হচ্ছে। হ্যাঁ, ক্রস সেকশন। তো এখানে দেখবা যে আমরা নর্মাল ট্রান্সফরমার যখন আমরা পড়ি বা ট্রান্সফরমারে আমরা যখন শিখছি, তখন আমরা দেখছি যে ট্রান্সফরমারে কিন্তু একটা কোর থাকে, ল্যামিনেটেড কোর, এবং সেখানে প্রাইমারি উইন্ডিং থাকে এবং কি থাকে, সেকেন্ডারি উইন্ডিং থাকে। হুম? তো আমাদের এখানে চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে প্রাইমারি উইন্ডিং একটা, বাট সেকেন্ডারি উইন্ডিং দুইটা। কি বললাম, প্রাইমারি উইন্ডিং এলভিডিটিতে থাকবে একটা, বাট সেকেন্ডারি উইন্ডিং থাকবে দুইটা। সব একটু খেয়াল দুইটা। করো এই যে, হ্যাঁ একদমই তাই। তো সব একটু খেয়াল করো, এই যে উইন্ডিং গুলো এখানে দেখো, আমাকে একটু ফলো করো। এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, পি অন বলা হচ্ছে। হুম? আর সেকেন্ডারি উইন্ডিং কই, দুইটা। এই যে লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং, প্রথম অংশ এস অন, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি উইন্ডিং এর দ্বিতীয় অংশ এস টু। এখন এগুলো কিভাবে উইন্ডিং হতে পারে, তোমাদের হয়তো মনে কনফিউশন জাগতে পারে। বলছে আগেই ক্রস সেকশন, তাহলে তোমরা একটু এভাবে কল্পনা করো তো, যে এইভাবে এইভাবে আমাদের এখানে উইন্ডিং গুলো এভাবে আসে। আচ্ছা, এভাবে এভাবে উইন্ডিং গুলো আমাদের এখানে পেঁচানো আছে ওপর থেকে নিচে। আর নিচের অংশটুকু আমি আঁকছি না, যেহেতু ওটাকে আমরা দেখতে পাওয়ার কথা না সামনের দিক থেকে দেখলে। হুম? তোমরা কি একটু একটু অনুমান করতে পারতেছো জিনিসটা কিভাবে আছে? জি স্যার। আচ্ছা, সমস্যা হলে আমাকে একটু বলবা, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে দেখো, কোরের মাঝখানে আবার একটা হলো, একটা করিডোর আছে, একটা চ্যানেল আছে। দেখো এই যে একটা হলো, একটা ফাঁকা জায়গা, এটা একটা, হ্যাঁ। তো এই মাঝখান দিয়ে এই দেখো একটা সফট আয়রনের একটা কোর আছে। এই কোরের সাথে আবার একটা আর্ম আছে। হ্যাঁ, এই দেখো একটা আর্ম, আর এটাকে আমরা কি বলছি, সফট আয়রন কোর। আচ্ছা, তো এখন আমরা দেখো খুব সংক্ষেপে, আমরা খুব সহজে আমরা এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা বুঝে যাব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই সিম্পল জিনিস। তাহলে দেখো, এখানে আমি কি করতে পারবো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ডিসপ্লেসমেন্ট জাতীয়, ডিসপ্লেসমেন্ট, সে ফোর্স, এই টাইপের কোনো এনার্জিকে বা কোনো সিগন্যালকে আমরা কনভার্ট করে দেখবে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা কনভার্ট করে ফেলবো। ডিসপ্লেসমেন্ট, তোমাদের কিন্তু এটা যদি বলতাম যে সরণ, হুম, কোনো একটা সরণ, কোনো একটা মুভমেন্ট, এটাকে তুমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দাও, তখন কিন্তু তুমি একটু মানে কনফিউশনে পড়তে, যেটা আসলে কিভাবে সম্ভব, কি ইউজ করে এটা করা যেতে পারে। তো দেখো আমাদের এই এলভিডিটি দিয়ে এই কাজটা আমরা খুব সহজে করে ফেলবো। হুম, এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা সবাই একটু খেয়াল করো। আপাতত আমরা ধরে নিচ্ছি প্রথমে যে সফট আয়রন কোরটা একেবারে ঠিক মাঝ বরাবর প্লেস করা আছে, ঠিক আছে, ডাইনে বামে কোনো ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করা হয়নি। তাহলে আমরা একটু আমাদের প্ল্যাটফর্মে যাই, অ্যানাদার প্ল্যাটফর্মে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখো একটু সবাই, সাপোজ এখানে একটা ম্যাগনেটিক কোর আছে, হুম, আর এ পাশে মনে করো যে সেকেন্ডারি উইন্ডিং এর অন, এ পাশে মনে করো যে সেকেন্ডারি উইন্ডিং এর পার্ট টু। সিম্পলি বোঝানোর জন্য আমি খুব সিম্পল এভাবে আঁকাচ্ছি, তোমরা একটু জাস্ট দেখো। আচ্ছা, আর মাঝখানে কি থাকবে, আমাদের প্রাইমারি উইন্ডিং। এটাকে পিওনও বলতে পারো, যেহেতু এটা সেকেন্ড কোনো পার্ট নেই, তো এটাকে শুধু পিও বলতে পারি আমরা। এখন দেখো তো, এইটার দুই টার্মিনালে যদি এখন আমি একটা সিগন্যাল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে বলো তো, এর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, হবে কিনা? জি স্যার। এই যে এরকম করে একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে ডেভেলপ করবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে বলতো, এই যে কোরের মধ্য দিয়ে এই দুইটা সেকেন্ডারি উইন্ডিং এও লিঙ্কেজ করবে। হ্যাঁ, এখন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমরা সবাই জানি, যে এখানে একটা ডিসি তে তো কাজ করতো না এটা, কারণ ডিসি দিলে একবারই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতো, সেটার কোনো চেঞ্জিং থাকতো না। হ্যাঁ, কোনো চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, ফাই ডিডিটি অফ ফাই, এটা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারি উইন্ডিং এ কোনো ভোল্টেজ ইনডিউসড হতো না। হুম, যাই হোক, এখানে একটা ভ্যারিং টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই প্রডিউস হবে, তার কারণে কি হবে বলতো, এই দুইটা উইন্ডিং এও
ওই ফ্লাক্সটা, ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে, চেঞ্জ হবে, এবং সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি কন্ডাক্টরে থাকে তাহলে আমরা কি জানি, সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। ফ্যারাডেস ল অনুযায়ী আমরা জানি যে, দেখো এই যে এই ফর্মুলাটা আমরা একটু লিখি, ইনডিউস ভোল্টেজ ইজ ইকুয়াল টু এন ডিডিটি অফ ফাই। হ্যাঁ, এন পাকের একটা কুণ্ডলিতে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জটা ডিডিটি অফ ফাই হয়, তাহলে সেখানে ইনডিউস ভোল্টেজটা আমরা এই ইকুয়েশন দিয়ে লিখতে পারি। এখানে একটা মাইনাস থাকে, কারণ হচ্ছে আমাদের ইনডিউসড ভোল্টেজটা এমন ভাবে ইনডিউসড হয় যাতে করে সে ওই যে লেনজের ল, মনে আছে তোমাদের? লেনজের ল কি ছিল, কেউ একটু বলো তো? লেনজের সূত্র কি ছিল, মনে আছে? এই ঘুমাই পড়ছো নাকি সবাই জয়েন করে? না স্যার। আচ্ছা, ভুলে গেছো, স্বাভাবিক। কিন্তু এই জিনিসগুলো তো আমাদের ভুলে গেলে চলবে না, আমরা থার্ড ইয়ারে চলে এসেছি অলরেডি। আর এই যে লেনজের ফর্মুলা, এগুলো কি ওহমের সূত্রের মতোই বেসিক ফর্মুলা না একেবারে? ওই যে মনে আছে, আমি একটু তোমাদের রিকল করাই, যে যে কারণে সে উৎপন্ন হয় তার কারণকেই বাধা দেয়। একটু একটু মনে পড়ছে যে তোমার হচ্ছে ইনডিউসড ভোল্টেজের পোলারিটিটা এমন হবে যাতে করে সে যে কারণে উৎপন্ন হচ্ছে সেই কারণকেই সে বাধা দেয়। কারণ কি, জি আমাদের স্যার। জি স্যার। এনার্জি কনজারভেশন লটা আমাদেরকে মেনে চলতে হবে না, এটা তো ভায়োলেট করতে পারবে না। জি স্যার। যাই হোক, এটা নিয়ে যদি আমাদের ফিজিক্যাল ক্লাসে আমরা যখন সামনাসামনি কথা বলবো অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো টপিকস নিয়ে, তখন তোমরা যদি মনে করো তাহলে এটা আমি আবার সেখানে দেখাবো তোমাদের। আপাতত আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না, তাহলে আমাদের ট্র্যাক ছেড়ে আমরা অনেক দূরে চলে যাবো। যাই হোক, এখন একটু খেয়াল করো যে আমরা তাহলে দেখলাম প্রাইমারি উইন্ডিং এ একটা সিগন্যাল অ্যাপ্লাই করলে আমাদের সেকেন্ডারি উইন্ডিং এ কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে, এবং সেখানে কি হবে, ভোল্টেজ ডেভেলপ করবে। হ্যাঁ, এটা দুই টার্মিনালে ভোল্টেজ ডেভেলপ করবে, এই সেকেন্ডারি উইন্ডিং এর সেকেন্ড টার্মিনালেও ভোল্টেজ ডেভেলপ করবে। এখন দেখো তো, এই কোরটা যদি ঠিক মাঝ বরাবর থাকে, হুম, আর যদি পাক সংখ্যা, তুমি সবকিছু ধরে নাও যে পাক সংখ্যা, সেকেন্ডারি উইন্ডিং এর পাক সংখ্যা এখানেও যা এখানেও হুবহু সেম, এবং এই যে উইন্ডিং এর প্রপার্টি, সব প্রপার্টি তুমি কল্পনা করে নাও যে সবই সেম, হুবহু একেবারে সেম। দুইটা কন্ডাক্টর বা দুইটা কয়েলকে তৈরি করা বা উইন্ডিং কে তৈরি করা অবশ্যই টাফ, নিয়ারলি ইম্পসিবল, বাট আপাতত তুমি ধরে নাও যে আইডেন্টিক্যাল তারা, এস অন এবং এস টু, হুবহু তারা দুইজনই আইডেন্টিক্যাল, একেবারে সেম। তাহলে কি হবে বলতো, এইখানকার ভোল্টেজ ই অন আর ই টু, এদের কি আলাদা না হয়ে কোনো উপায় আছে বলতো? সরি, একই না হয়ে কোনো উপায় আছে? না স্যার। একই হবে না ই অন এবং ই টু? জি স্যার। হবে কিনা? একদমই হবে। এবার একটু খেয়াল করো, এই এটা বলছি যে এটাকে আমরা বলছি নাল পজিশন, অর্থাৎ একদম মাঝ বরাবর প্লেস করা থাকবে। এবার তুমি ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারো, হয় এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক বরাবর অথবা নেগেটিভ দিক বরাবর। হুম, এখন তুমি একটু কল্পনা করো, যদি এটাকে আমি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স অ্যাক্সিস এর পজিটিভ অক্ষ বরাবর কিছুটা মুভ করাতাম, তাহলে কি হতো বলতো, এস টু তে কিন্তু এই যে এস টুর মাঝখানে কিন্তু কোর থাকতো প্লেস হয়ে, বাট এস অন এর মাঝখানে, হুম, এস অন উইন্ডিং এর মাঝখানে এইখানে কোরটা কি আগের মতো থাকতো এখানে? বলো, কোরের কারণ কি, কোরটা তো আর লম্বা হবে না, তুমি এটাকে দিকে সরিয়ে নিলে কি হবে, এর ভাগে কম পড়ে যাবে না? যাবে কিনা? জি স্যার। তাহলে সহজে আমরা তখন এটাকে এইভাবে দেখতাম যে সাপোজ এই কোরটা তখন এইদিকে এইদিকে সরে গেছে কিছুটা, হুম, তো তাহলে কি অবস্থা হইতো বলতো, তখন ই অন বড় হইতো নাকি ই টু বড় হইতো, একটু কল্পনা করে বলো তো তোমরা। স্যার একটু বড় তো। ই টু বড় হতো অবশ্যই, কারণ কি, আমাদের ম্যাগনেটিক সার্কিটে আমরা কি জানি বাধাকে, আমরা তোমাদেরকে অনেকবারই বলছি যে ম্যাগনেটিক সার্কিটের বাধাকে কি বলে বলো তো? এই ম্যাগনেটিক সার্কিটেও বাধা থাকে না? ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন কারেন্ট ফ্লো হয়, ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লো হয় বলো তো? ম্যাগনেটিক ফ্লাক্স। রিলাক্টেন্স। ভেরি গুড, রিল্যাক্টেন্স। হ্যাঁ, তো যেটাকে আমরা এই যে এরকম করে এরকম 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 আর দিয়ে আমরা পড়ে আসছি রিল্যাক্টেন্স। তো আমরা বলতো এয়ার গ্যাপের মধ্য দিয়ে কোনো ফ্লাক্স ভালো ডেভেলপ করে, অর্থাৎ ফাঁকা স্থানের মধ্য দিয়ে ফ্লাক্স গুলো ভালো পাস করে, নাকি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেওয়া হলে
তার মধ্য দিয়ে ফ্লাক্সটা ভালো ডেভেলপ করে বা পাস করে? স্যার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেওয়া হলো। একদমই তাই। তাহলে এখানে তো দেখে বোঝাই যাচ্ছে যে এখানে প্রাইমারি উইন্ডিং এর আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা লিঙ্কেজ ভালো হবে কোথায় বলো তো? অবভিয়াসলি সেকেন্ডারিতে। আর সেকেন্ডারির প্রথম পার্টে অবশ্যই এখানে আমাদের ফ্লাক্স লিঙ্কেজটা আগের তুলনায় কমে যাবে। তো সেক্ষেত্রে দেখো আমি কি পাবো, ই অন লেস দেন ই টু। আর যদি তুমি এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে যদি এটাকে মুভ করাতাম আমরা, তাহলে তোমরা এখন সহজে বুঝতে পারতো সেক্ষেত্রে ই অন বেশি হতো আর ই টুটা কম হতো। বুঝতে পারছো? খুবই সিম্পল কিন্তু। আচ্ছা, তো এই কিন্তু আমাদের একেবারে সিম্পলেস্ট ওয়েতে কিন্তু আমরা অলরেডি এটা কিন্তু এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা কিন্তু পড়ে ফেলছি। হুম। এটার মধ্যে যে ডেসক্রিপটিভ কথাগুলো লেখা আছে এইগুলাই দেখো, আমি এই মাত্র তোমাদেরকে সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করলাম। হুম। এখন এই দুইটা ফিগারও আমাদেরকে একটু দেখতে হবে। এই লেফট হ্যান্ড সাইডের এই ফিগারটা নতুন কোনো ফিগার না, এইটা আমরা এই মাত্র দেখলাম না? দেখো তো চেনা চেনা লাগে? ক্রস সেকশনাল ভিউটা দেখানো হচ্ছে, হ্যাঁ, প্রস্থচ্ছেদ করে। তো এটা দেখো সেই আর্ম আছে, হ্যাঁ, আর এই এক্স অ্যাক্সিস এর পজিটিভ নেগেটিভ বরাবর এই ডিসপ্লেসমেন্টটা হতে পারে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো আমার পয়েন্টার বাই যে লেখাগুলো দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো এই যে এই হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং, এই যে এভাবে এভাবে পেঁচানো থাকবে। হুম। আর এখানে সেকেন্ডারি উইন্ডিং এর আরেক পার্ট এভাবে এভাবে পেঁচানো থাকবে। আর এই যে মাঝখানে কি থাকবে আমাদের প্রাইমারি উইন্ডিং। এই আর এই মাঝখান দিয়ে সফট আয়রন কোরের এই যে আর্ম, এই এটা এভাবে ডিসপ্লেসমেন্ট হতে পারে, এটা ডাইনে বাইরে। তো এখানে দেখো টাইটেল কি দেওয়া আছে, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, এলভিডিটির ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই সার্কিট ডায়াগ্রামটা আমরা একটু আমাদেরকে দেখা লাগবে, কারণ ই অন আর ই টু কে কম্বাইন করে আমরা একটা সিঙ্গেল আউটপুট এখান থেকে পেতে চাই। হুম। তো তার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, কিভাবে কানেকশন দিতে হবে একটু খেয়াল করো সবাই। দেখো এটাকে সিম্পলেস্ট ওয়েতে কিভাবে আঁকানো হচ্ছে, হ্যাঁ, সব একটু খেয়াল করো। এসি এক্সাইটেশন, এটাকে আমরা কি বলছি, এসি এক্সাইটেশন, অর্থাৎ এটা সে আমাদের ইনপুট এক্সাইটেশন আর ইনপুট ভোল্টেজ বা সিগন্যাল যাই বলো। এই যে এই হচ্ছে আমাদের প্রাইমারি উইন্ডিং। সবাই খেয়াল করো। আর এই পাশে এই দুইটা কি বলো তাহলে, খুব সহজেই তোমরা এখন বলতে পারার কথা, এই দুইটা কি? সেকেন্ডারি। সেকেন্ডারি উইন্ডিং এর দুইটা পার্ট, এস ওয়ান আর এস টু। এবার দেখো আমরা ভোল্টেজের পোলারিটি কিন্তু এইভাবে ডিক্লেয়ার করছি, দেখো এটা কি ই, ই হচ্ছে কি ইনডিউসড ভোল্টেজ এস অন, তার মানে সেকেন্ডারির অন এ ইনডিউসড ভোল্টেজ, এটাকে আমরা কিভাবে লিখবো তাহলে ইএস টু। এটার পোলারিটিও সেম ডিরেকশনে। তো এই দুইটাই কিন্তু সেকেন্ডারি উইন্ডিং, এস অন আর এস টু। আচ্ছা, এই ফিগারটা তাহলে আমরা খুব সিম্পলি সার্কিট ডায়াগ্রামের আকারে দেখলাম। এইবার তোমাদেরকে একটা কোশ্চেন করি আমি। মনে করো যে পোলারিটি দেওয়া মানে কি, এটা মনে করো এই পাশটা মাইনাস এ পাশ প্লাস, এইটারও এ পাশ মাইনাস এ পাশ প্লাস। এখন আমি ডিফারেন্স আকারে আউটপুটটা পেতে চাই। হ্যাঁ, ই অন আর ই টু এর ডিফারেন্স আকারে আমি কি করতে চাই, আউটপুটটা পেতে চাই। মাইনাস দিই নাই, কারণ কে বড় হবে কে ছোট হবে এটা আমি এখন জানি না। সে ই অন আর ই টু এর ডিফারেন্স আকারে আমরা আউটপুটটা পেতে চাই, তাহলে কানেকশনটা কিভাবে হবে? আমি দুইটা অপশন দিচ্ছি, তোমরা বলবা, হ্যাঁ, যে সে এই দুইটাকে একসাথে কম্বাইন করে দিলাম, দিয়ে এই দুইটা থেকে আউটপুট নিব। সবাই ভালোভাবে খেয়াল করো, এটাকে আমরা বললাম কেস এ। এটাকে কি বললাম আমরা, কেস এ। সবাই একটু খেয়াল করো, প্লাস টার্মিনালের সাথে এটার মাইনাস টার্মিনাল কম্বাইন করছি কিন্তু। এবার এটাকে আমি একটু মুছে দিয়ে কেস বিটা আমি কিভাবে এখানে লিখছি সবাই একটু খেয়াল করবা। আচ্ছা, এবার আমরা কানেকশনটা কিভাবে মেক করব, যে সাপোজ এই যে মাইনাসটাকে আমরা এক্সটেন্ড করলাম, করে প্লাসটাকে কিন্তু এখানে ডিরেক্ট কানেক্ট করবো না, প্লাসের সাথে প্লাস এখানে কানেক্ট করব, করে এখান থেকে টার্মিনালটা বের করব, আর মাইনাস মাইনাস কানেকশনটা বের করে এখান থেকে কানেকশন বের করে এই দুইটা টার্মিনাল থেকে এখন বলবো এটাই হচ্ছে আমাদের আউটপুট, ই আউটপুট। এটা হচ্ছে আমরা বললাম কেস বি। তো এই যে ডিফারেন্সিয়াল ফর্মে অর্থাৎ বিয়োগফল আকারে আউটপুটটা পেতে তুমি কোন কানেকশনটাকে সঠিক বলে মনে করো বলো তো একটু, এ নাকি বি? বি স্যার। আচ্ছা, বাকিরা?
আচ্ছা, তুমি কারেন্ট নিয়ে আপাতত তুমি চিন্তা করো না, আরো সিম্পল ভাবে চিন্তা করো। আমি চাই যে আউটপুট ভোল্টেজ তো দুইটা পাচ্ছি, ই ওয়ান আর ই টু, এদেরকে আমরা ডিফারেন্স আকারে একটা সিঙ্গেল আউটপুট পেতে চাই। তো তার জন্য কানেকশনটা কেমন হবে? এই আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? তার মানে কোন কেস? সেটাই এই মাত্র যেটা আঁকা আছে ওইটাই আঁকা আছে না? কেস বি। হ্যাঁ, কেস বি। তো তোমরা চেষ্টা করছো, অনেকেই অনেকভাবে থিঙ্কিং করছো বা রেসপন্স করছো, থ্যাংক ইউ। তো একদমই তাই, আমরা হচ্ছে কেস বি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা ড্র করছি বা এই মাত্র যেটা আমি এই যে এখন ইরেজ করে ফেলছি, এইটাই কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল কানেকশন। কারণ কি বলতো, তোমাদেরকে একটা সিম্পল জিনিস বললে তোমরা এটা এই জিনিস নিয়ে আর কখনো কনফিউজড হবে না। দেখো, সাপোজ আমরা যখন ব্যাটারিকে, আমরা যখন ব্যাটারি বলবো না, আমরা একটা সেল বলি, আমরা সেলগুলোকে যখন আমরা একাধিক সেল ব্যবহার করি ভোল্টেজ বাড়ানোর জন্য, তখন আমরা কি করি বলতো? একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ না, সিরিজ কানেকশনটা কেমন হয়? একটা পজিটিভের সাথে নেগেটিভ না, এভাবে কানেকশন করলে এই ভোল্টেজ গুলো কি হয়? অ্যাডিটিভ হয়ে যায় না? অ্যাড হয়। অ্যাড হয়। এবং যদি তুমি যদি এরকম করে দাও, তখনই কিন্তু এটা ডিফারেন্সিয়াল ফর্মে থাকবে। হ্যাঁ, এই যে দেখো, এইভাবে যদি তুমি এটাকে কানেকশন মেক করতে, অর্থাৎ প্লাসের সাথে প্লাস, হুম, এভাবে যদি তুমি কানেক্ট করো, মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস, তখন কিন্তু কি হতো? এটা বিয়োগ হতো, ভোল্টেজটা ডিফারেন্স আকারে আসতো। হুম। তো তাহলে আমার মনে হয় যে পরের ফিগারের যে কানেকশনটা দেয়া আছে, তোমরা এখন এটা ধরতে পারছো। অবশ্যই। হ্যাঁ, প্যারালাল কানেকশন হলো, কোনো সমস্যা নাই তো। এই ভালো করে দেখো, প্যারালাল কানেকশন কি আদৌ হচ্ছে? এখানে একটু দেখো তো। এই যে আমরা এই মাত্র যে তোমাকে ব্যাটারির মতো দেখাইলাম না, এই যে ঠিক এরকম কাজটাই আমরা করছি না, যে দুইটা ভোল্টেজ সোর্স, এই দুইটা উইন্ডিং কে তুমি দুইটা ভোল্টেজ সোর্স আকারে কল্পনা করো। হ্যাঁ, তো তুমি এটাকে একটা ব্যাটারি হিসেবে দেখো, কারণ দেখো এই যে এটার ব্যাটারির যেমন দুইটা টার্মিনাল থাকে, একটা মাইনাস টার্মিনাল, একটা প্লাস টার্মিনাল, এখানেও তাই না? এই একটা মাইনাস, একটা প্লাস। তো আমি শুধু চাচ্ছি, আমার টার্গেট যে এই দুইটা ভোল্টেজকে আমরা ডিফারেন্সিয়াল ফর্ম, চারটা টার্মিনাল আছে টোটাল, এইখান থেকে আমি কম্বাইন করে কি চাই? আউটপুট ভোল্টেজ একটা সিঙ্গেল আউটপুট ভোল্টেজে আমরা এটাকে পেতে চাই। তাহলে উপায় কি বলতো? অবশ্যই তোমার প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কম্বাইন করবা, করে সেই দুইটা প্লাস থেকে একটা, দুইটা মাইনাস থেকে একটা, তখন এই দুই টার্মিনাল থেকে যে ভোল্টেজটা আমরা পাবো, সেটা হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ, এবং সেটা কিন্তু ডিফারেন্স আকারে আসবে, তখন বিয়োগফল আকারে আসবে। আর তুমি যদি মাইনাসের সাথে প্লাস এভাবে কানেকশন দিয়ে, দুইটা দুইটা করে কানেকশন দিয়ে তুমি যদি একটা বা এক জোড়া আউটপুট নিয়ে আসতে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ই অন আর ই টু এর প্লাস আকারে, যোগফল আকারে তুমি আউটপুটটা পেতে, টোটাল আউটপুটটা। ঠিক আছে? তো তোমরা আবার একটু আরো একটু চিন্তা ভাবনা করো, এগুলো নিয়ে একটু বসো, এরপরে যদি কনফিউজ হও আমাকে বলবা, আমি আবার একটু অন্য অ্যাঙ্গেলে বিভিন্নভাবে অ্যানাদার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা আমি বোঝানোর চেষ্টা করবো। তবে এটা নিয়ে তোমাদের ঝামেলায় পড়ার কথা না, কারণ এটা খুব সিম্পল জিনিস, একটু দেখো। আচ্ছা, তাহলে দেখো ডিফারেন্সিয়াল নামটা কেন আছে। দেখো, তুমি যখন এক্সাক্ট ভ্যালু না নিয়ে, হ্যাঁ, দুই বা ততোধিক কোনো ভ্যালু এর ডিফারেন্স আকারে তুমি আউটপুটটা প্রডিউস করো, তাকে আমরা কি বলি? ডিফারেন্সিয়াল। যেমন তোমরা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার পড়ে আসছো না তোমরা? অপ্যাম্প দিয়ে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার সার্কিট তোমরা ডিজাইন করছিলে না? অপ্যাম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, মনে জি পড়ে? স্যার। তো সেখানে কি হতো বলতো? দুইটা টার্মিনালে যদি আমরা সেম ইনপুট দিতাম, তাহলে আউটপুট জিরো হতো। দুইটা টার্মিনালের ইনপুট টার্মিনালে যে ভোল্টেজ সিগন্যাল তুমি দিবা, তাদের ডিফারেন্সটুকু অ্যাম্পলিফাই করতো সেই অ্যাম্পলিফায়ার, মনে আছে? এখানেও কিন্তু আমরা আউটপুটটা দুইটা সেকেন্ডারি উইন্ডিং এর ডিফারেন্স আকারে আমরা আউটপুটটা পেতে চাই। হ্যাঁ, এবং এই জন্যই এটার নাম কি? ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। এটা কিন্তু আমাদের নর্মাল ট্রান্সফরমার না। এবং ভ্যারিয়েবল কেন? কারণ এই ডিফারেন্সিয়াল আউটপুটটা ভ্যারি করতে পারে, এই যে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে ভ্যারিয়েবল একটা আউটপুট সে প্রডিউস করে, এজন্য এখানে ভ্যারিয়েবল নামটা আসছে। আর লিনিয়ার নামটা কেন আসছে, এটা আমি
আরেকটুখানি পরে বলছি তোমাদের। এটা আমাদের এখনই আসবে সামনে থিওরিতে। তো টিল নাম এতটুকু কি বুঝতে পারছো সবাই? কোথাও কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে মৌনতা সম্মতির লক্ষণ আমি ধরে নিলাম যে আপাতত আমাদের কোথাও কারো সমস্যা নেই। এখন একটু খেয়াল করো যে যখন কোরটা একেবারে মিডল পজিশনে থাকবে তখন আমাদের আউটপুট ভোল্টেজ কত এক্সপেক্ট করছি আমরা বলো তো? ই নট বা ই ও ই আউটপুট কত হবে বলো? 0। আর যদি লেফট হ্যান্ডে তুমি ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করো বা রাইট হ্যান্ড সাইডে ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করো তখন কিন্তু আর 0 হবে না। সেই কথাগুলো এখানে লেখা, সব একটু খেয়াল করবা। This transformer consists of a primary and 2 secondary and a movable soft iron core. এই যে এটা এই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এটা মুভ করতে পারে, এজন্য এটাকে আমরা কি বলছি? মুভেবল সফট আয়রন কোর। ডিফারেন্সিয়াল আউটপুট ভোল্টেজ ই আউটপুট বা ই নট ইজ ইকুয়াল টু আমরা কি বলবো? ইএস অন মাইনাস ইএস টু। তুমি এখানে বলতে পারতে যে স্যার ওরা কিভাবে বললো যে এখানে ইএস অনটা বড় হবে ইএস টুটা ছোট হবে? ওরা জানে না বা আমরাও জানি না, তবে এটা আমরা এভাবে লিখতেই পারি যে আমরা অলওয়েজ ডিক্লেয়ার করলাম ইএস অন মাইনাস ইএস টু। এখন যদি আউটপুট পজিটিভ পাই, ই আউটপুট পজিটিভ পাই, তাহলে আমরা বলবো যে ইএস অন বড় ছিল ইএস টু ছোট ছিল। আর আউটপুট যদি নেগেটিভ পাই তখন এটা যদি আমরা কনসিডার করি তখন অবশ্যই বুঝবো আমাদের সেকেন্ডারি 2 এর ভোল্টেজ বেশি ছিল আর সেকেন্ডারি 1 এর ভোল্টেজটা কম ছিল। এটা একেবারে সম্পূর্ণ আমাদের ইঞ্জিনিয়ার বা ডিজাইনারদের উপরে ডিপেন্ড করবে যে তুমি এটাকে কিভাবে ডিফাইন করবা, কিভাবে এটাকে ট্রিট করবে। However, when the core is in null position, null মানে কি আমরা জানি 0। মনে আছে আমরা ওই যে হুইটস্টোন ব্রিজে আমরা গ্যালভানোমিটারের 0 বিক্ষেপ দেয়াকে আমরা বলতাম যেটাকে নাল কন্ডিশন। এখানেও ঠিক সেরকম তোমার কোরটা যখন একেবারে মিডল পজিশনে থাকবে, দুইটা উইন্ডিং এর সাথেই সেম পরিমাণ কি হবে? ফ্লাক্স লিঙ্কেজ হবে। সেই ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা 0 এবং এটাকে বলা হচ্ছে নাল পজিশন, কোরের নাল পজিশন, মুভেবল কোরের। আচ্ছা, এরপরে দেখো when a core is moved left or right, P naught is no more 0। অবশ্যই আউটপুট ভোল্টেজ কিন্তু তখন আর 0 হবে না। এটাই কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল যে ট্রান্সফরমার এলভিডিটি সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল। দেখো খুব সংক্ষেপে মাত্র 3-4টা লাইনে এখানে সামারি করে দেওয়া আছে। আর আমি তোমাদেরকে এখানকার এই যে ডেসক্রিপশন, এই যে টেক্সট, এগুলো কিন্তু আমি আর বিস্তারিত তোমাদেরকে পড়ে পড়ে আর শোনাই নাই। তোমরা কিন্তু নিজেরা অবশ্যই বই বের করে পড়বা। এখানে তো খুব সংক্ষেপে আনা আছে। তোমাদেরকে বারবারই বলছি যে ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে বা ভালো লার্নার হতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই বইপত্র ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন রিসোর্স ওপেন করে বিভিন্ন অ্যাঙ্গেলে একই জিনিসকে একটু ঘেটে পড়াশোনা করতে হবে, একটু ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং হাতে নোট করতে হবে। তো শুধু লিমিটেড রিসোর্স বা স্লাইড এইগুলো পড়াশোনা করে কিন্তু আমাদের নলেজ বাড়বে না খুব একটা। আচ্ছা, এখন দেখো লিনিয়ার কথাটা আমরা কেন বলছি এটা এবার তোমরা বুঝবা। এখন এই ফিগারটা কি দেখা যায়? লেফট হ্যান্ড সাইডের এই ফিগারটা কি দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, একটু তাহলে আমাকে একটু ফলো করো। দেখো এক্স অ্যাক্সিসে কি আছে? যে কোনো গ্রাফ দেখলে আমরা আগে চাই যে তার এক্স অ্যাক্সিসে কি আছে আর ওয়াই অ্যাক্সিসে কি আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারি যে গ্রাফটা আসলে কি রিপ্রেজেন্ট করছে। দেখো ওয়াই অ্যাক্সিসে কি আছে? আউটপুট ভোল্টেজ। আর এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট। এদিকে পজিটিভ বলা হচ্ছে, এদিকটাতে নেগেটিভ, অর্থাৎ এক্স অ্যাক্সিসের পজিটিভ বরাবর ডিসপ্লেসমেন্ট আর নেগেটিভ বরাবর ডিসপ্লেসমেন্ট। এরই সাথে আরো একটা জিনিস বলে দেই, তোমরা কনফিউজড হবা নাহলে। দেখো এই যে ফাইটা কি? অ্যাঙ্গেল অফ ডিসপ্লেসমেন্ট ধরে নাও। ফাইটা কি? অ্যাঙ্গেল অফ ডিসপ্লেসমেন্ট। দেখো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনকে যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে এই যে পজিটিভ ডিরেকশনের কোনো মুভমেন্টকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট বলতে পারি বলো? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট বলা যায়। ফাই ইজ ইকুয়াল টু 0। আর লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে মুভমেন্টকে দেখো 180 ডিগ্রি আউট অফ ফেজ। তো তখন সেই মুভমেন্টকে আমরা ফাই ইজ ইকুয়াল টু কত বলবো বলো? 180 ডিগ্রি। তাহলে এই রাইট হ্যান্ড সাইডের এই কার্ভটা হচ্ছে আমাদের পজিটিভ দিকে ডিসপ্লেসমেন্টের জন্য, আর লেফট হ্যান্ড সাইডের এই কার্ভটা এটা হচ্ছে
নেগেটিভ দিকে ডিসপ্লেসমেন্টের জন্য। এই জন্য এটাকে ফাই ইজ ইকুয়াল টু 180 লেখা, এখানে ফাই ইজ ইকুয়াল টু এটাকে 0 ডিগ্রি লেখা। এই জিনিসটা কি বুঝতে পারছি সবাই? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্টটাকে এই যে ফাইতে কিভাবে মেজার করতেছি, মানে ডিগ্রিটা কিভাবে মেজার করতেছি? এখানে তো আমরা মেজার করছি না, এটাকে দেখো ডিরেক্ট দুইটা অংশে আমরা ভাগ করে ফেলছি। এক্স অ্যাক্সিসের পজিটিভ নেগেটিভ, যেমন আমাদের ডিসপ্লেসমেন্ট কি সরলরৈখিক ডিসপ্লেসমেন্ট ডাকছি না আমরা, কি অন্য যে কোনো দিকে ডিসপ্লেসমেন্ট ডাকছি এখানে? বলো। না স্যার। তাহলে আমাদের এখানে ডিসপ্লেসমেন্টের অপশন কি? এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস না দিয়ে বা সরলরৈখিক কোন রাশি দিয়ে প্রকাশ না করে অ্যাঙ্গুলার কোন রাশি দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে কি অপশন আছে বলো? এদিকে মুভমেন্ট হচ্ছে 0 ডিগ্রি আর এদিকের মুভমেন্ট হচ্ছে 180 ডিগ্রি। এই জন্য এই দুইটাই আছে, আর কোনো কিছু নাই এখানে। বুঝতে পারছো? এখানে কিন্তু অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ বা কোনো 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 কিছুর ব্যাপার না, জাস্ট পজিটিভ দিকে মুভমেন্টকে আমরা ফাই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে মুভমেন্ট বলছি, আর তার উল্টা দিকে মুভমেন্টকে আমরা ফাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে মুভমেন্ট বলছি, আর কিছুই না এখানে। দেখো এখানে কি ডিসপ্লেসমেন্ট, এখানে কি এক্স অ্যাক্সিসে তোমার কোনো অ্যাঙ্গেল নেওয়া হয়েছে? অ্যাঙ্গেল কিন্তু নেওয়া হয়নি, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়েছে। যে কোশ্চেন করছিলে সেটা কি বুঝতে পারছো নাকি এখনো কনফিউশন আছে? বুঝছি। থ্যাংক ইউ। এখন একটু খেয়াল করো, তোমাদের কাছে একটু কোশ্চেন করবো, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো কিনা, বা একটু তোমাদেরকে একটু ব্রেন স্টর্মিং করাই দেখি। দেখো এই যে আমরা একটু 0 থেকে শুরু করি। হ্যাঁ, আমরা এই পাশটা আর এই পাশটা কিন্তু পুরোপুরি মিরর রিফ্লেকশন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো হুবহু আইডেন্টিক্যাল। হ্যাঁ, তাহলে যে কোনো এক পাশটা বললে আমরা অপর পাশ বলবো যে অপর দিকে ডিসপ্লেসমেন্টের জন্য। যাই হোক, তো আমরা তাহলে এটা নিয়ে একটু কথা বলি। দেখো তো ডিসপ্লেসমেন্ট যখন 0, যেটাকে নাল পজিশন বলছি আমরা, সেইখানে তো ভোল্টেজ 0 হওয়ার কথা, কিন্তু এরা এখানে একটা রেসিডুয়াল ভোল্টেজ দেখাচ্ছে। কেন বলো? দেখো এটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে না, এক্স অ্যাক্সিস 0 করো কিন্তু ওয়াই অ্যাক্সিস নট 0। দেখো এই পরিমাণ একটা ভোল্টেজ, রেসিডুয়াল ভোল্টেজ, এটাকে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। এটার কারণ কি বলতে পারবা কেউ? আমরা তো বলছি যে আমাদের যে দুইটা উইন্ডিং S1 এবং S2 এটা তো আইডেন্টিক্যাল, এবং যখন কোরটা নাল পজিশন অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যখন 0, অবভিয়াসলি আউটপুট ভোল্টেজটা 0 হওয়া উচিত ছিল, তাই কিনা বলো তো? অর্থাৎ এইখানে যদি আমি আঁকি, তাহলে গ্রাফটা কিন্তু এইখান থেকে স্টার্ট হওয়া শুরু, বা স্টার্ট হওয়াটা আমরা এক্সপেক্ট করতাম, বাট এটা কিন্তু এখান থেকে স্টার্ট করছে না। কোথা থেকে স্টার্ট করছে? সে এখান থেকে। এই যে এইটুকু ভোল্টেজ সে ধরে রাখছে নাল পজিশনেও, কেন বলতে পারবো? স্যার হিস্টেরেসিস লস মানে ওই যে কিছুটা চুম্বকত্ব যে থেকে যায়, আচ্ছা, ওইটা কি ভালো একটা কথাই তুমি রেসিডুয়াল ম্যাগনেটিজম বা? রাইট ট্র্যাকে আছে মোটামুটি, কিন্তু ওই যে তোমার এই কথাটা কোথায় প্রযোজ্য? ওটা হচ্ছে আমাদের সিম্পল যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। তো তুমি যে হিস্টেরিসিস লসের কথা বলছো, তো আমি একটু এখানে যাই যাতে করে তোমরা পার্থক্যটা একটু বুঝতে পারো। বিষয়টা যখন আসলোই তাহলে একটু কথা বলি সামান্য। দেখো হিস্টেরিসিস লস বা এই জিনিসটা কখন আসে বলো তো? যখন কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে, হ্যাঁ সাপোজ এটা কোনো আয়রন, তাহলে একে অবশ্যই তুমি কিসে কনভার্ট করে ফেলতে পারো? ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে একে তুমি ম্যাগনেটে কনভার্ট করে ফেলতে পারো। তো সাপোজ যে আমি কোনো একটা দণ্ড চুম্বক, হ্যাঁ সেটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটাকে আমরা এর কাছাকাছি নিয়ে আসতেছি আস্তে আস্তে। তাহলে আমাদের এই যে বিএইচ কার্ভ, তোমরা সবাই এটার সাথে খুব পরিচিত। এখন সে তুমি যদি এক্সটার্নাল এই যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আস্তে আস্তে বৃদ্ধি করো, হ্যাঁ এই এক্স অ্যাক্সিস বরাবর অগ্রসর হও, তাহলে কি হয়? আমাদের এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়? ম্যাগনেটিজম লাভ করে না, তার একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে না, করে কিনা? এটা কিন্তু আমাদের এক্সাক্ট প্লট, সবাই একটু খেয়াল করবা কিন্তু। হ্যাঁ দেখো একটুখানি করে এক্স অ্যাক্সিস বাড়ালে ওয়াই অ্যাক্সিসটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু এখানে এইভাবে আসে। একটা সময় কি হয়ে যাচ্ছে বলতো? এটাকে তুমি যত এটার কাছে নিয়ে আসো, এটা কিন্তু আর কি হয় না, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এটা আর বাড়ে না, একটা স্যাচুরেশনে চলে যায়। হ্যাঁ, এই স্যাচুরেশনে চলে গেছে। এইবার দেখো যখন তুমি আবার চাইবা যে দেখি তো এবার আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা কমাই, এইচটাকে কমাই, তাহলে দেখি তোমার বিটা কিভাবে চেঞ্জ হয়। কিন্তু মজার ব্যাপার, তুমি যখন এটাকে রিভার্স ঘটনা ঘটাবা, তখন কিন্তু আর এই যে আগের যে পাথে সে ম্যাগনেটিজম লাভ করছে সেই পাথ কিন্তু সে আর ফলো করে না। দেখো সে তখন একটা অ্যানাদার পাথ ফলো করছে, খেয়াল করে। তার মানে কি বলতো? এই যে তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটাকে পুরো রিমুভ করে ফেলছো, 0 করে ফেলছো, এক্স অ্যাক্সিস 0 করে ফেলছি আমি, কিন্তু ওয়াই অ্যাক্সিস কি 0 হয়েছে তখন? এর মধ্যে কি না একটা স্যার।
পার্মানেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সে ধরে রাখছে সামান্য। এটাকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এইটাকে জিরো করতে আমাকে শুধু এক্সটার্নাল ফিল্ডটাকে সরালেই হয় না, আবার নেগেটিভ দিকেও একটা ফিল্ড অ্যাপ্লাই করা লাগে, করে ওর কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া লাগে। তাহলে এই পাশে সাউথ আর এই পাশে নর্থ, এভাবে আবার আমাকে এখানে ইন্টেন্সিটিটা অ্যাপ্লাই করতে হয়। করলেই তখন কি হবে, সে দেখো এই যে জিরো হয়ে যাচ্ছে, দেখছো? তার মানে কি, এই যে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে এতটুকু মাইনাস নেগেটিভ ফিল্ড বা ইন্টেন্সিটি আমাদেরকে অ্যাপ্লাই করা লাগছে, তখনই কিন্তু সে পুরোপুরি তার কাছ থেকে তুমি সবকিছু কেড়ে নিতে সক্ষম হয়েছে। তো এই জিনিসটা আমি আবার একটু সম্পূর্ণ করে এঁকে দিই, তাহলে তোমাদের এই জিনিসটা একটু চেহারা চেনা চেনা লাগবে। চেহারা চেনা চেনা লাগে এখন? এটা সম্পূর্ণ জি একটা স্যার। ফুল সাইকেলের জন্য, হ্যাঁ, যেহেতু আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করি, তাহলে একটা ফুল সাইকেলের জন্য যদি তুমি এটা ড্র করো তাহলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা এই যে তীর চিহ্ন দিয়ে এটাকে এইভাবে দেখাতাম। তো এইটার এরিয়াটা যত বেশি হবে ততটাকে আমরা কি বলি, এই এরিয়াটাকে আমরা বলি হিস্টেরিসিস লস। একটা এনার্জি কিন্তু এখানে লস হয়। কারণ কি, ওই যে আমার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যদি এমন হতো যে সে যে পাথে ম্যাগনেটিজম গ্রহণ করছে বা ম্যাগনেটিজম অ্যাটেইন করছে, ঠিক সেই পাথে যদি সে ব্যাক করতো, ঠিক এই পাথে আবার যদি ব্যাক করতো, তাহলে কিন্তু এই যে একবার ম্যাগনেটিক প্রপার্টি সে লাভ করবে, আবার ম্যাগনেটিক প্রপার্টি জিরো হয়ে বিপরীত দিকে ম্যাগনেটিক প্রপার্টি। তার মানে কি, আমরা অল্টারনেটিং সিগন্যাল যেহেতু দিই, তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেট আমরা সবাই জানি যে ম্যাগনেটগুলো ইলেকট্রিসিটি দিলে ম্যাগনেট হিসেবে আচরণ করবে, আদারওয়াইজ সে কিন্তু কোনো ম্যাগনেটিজম শো করবে না। তাহলে ইলেকট্রোম্যাগনেট গুলো কি হয় বলতো, এই সেম ফ্রিকোয়েন্সিতে তার এই যে নর্থ পোল এবং সাউথ পোল অল্টারনেট করে কি করে না বলতো? অল্টারনেট করে অবশ্যই। স্যার। তো সেই অল্টারনেট করার ঘটনাটা যদি এরকম হতো, তাহলে আমরা ইঞ্জিনিয়াররা ডিজাইনাররা খুব খুশি হতাম। কারণ কি, প্রত্যেকটা সাইকেলে কোনো এনার্জি লস হইতো না। বাট আমরা বাস্তবে এরকম কোনো কিছু কিন্তু পাই না। কিছু না কিছু ম্যাগনেটিজম সে ধরে রাখে। তো এই এরিয়াটা, এই যে হিস্টেরিসিস লুপ বলি আমরা, এটাকে একটা লুপ ফর্ম করছে, দেখো একটা ক্লোজড এরিয়া। এই লুপের এরিয়াটা যতটা কম হবে সেটাকে আমরা ততটা ভালো প্রপার্টি বলি। কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য? এই যে ইলেকট্রোম্যাগনেটিক টাইপের অ্যাপ্লিকেশনের জন্য। তো আবার কি, এটা কি খারাপ? এটা কি লাগবে না? অবশ্যই লাগবে। যেখানে এমন প্রয়োজন যে আমাদের হিস্টেরিসিস লসটা আমাদের সেখানে নেসেসিটি, এখানে আমরা এটাকে ব্যবহার করব। তো এই যেখানে এরিয়া বেশি তাদেরকে আমরা কি বলি, সফট ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। একটা হচ্ছে হার্ড। কোনটাকে সফট বলবা আর কোনটাকে হার্ড বলবা বলো তো? এরিয়া যেখানে বেশি সেটাকে সফট বলবা, নাকি যেটা একটু কম সেটাকে সফট বলবা? এ আর বি নাম দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা বেশি স্যার। বেশিটাকে কি বলবা, সফট বলবা নাকি সফট আর স্যার হার্ড বলবা? যে কোনটা স্যার হার্ড। এই ধরে নাও এটার এরিয়া বেশি, যেখানে এরিয়া বেশি সেটাকে আমরা হার্ড বলি, আর যেখানে এরিয়া কম সেটাকে আমরা সফট বলি। তো এই যে ট্রান্সফরমারের কোর, এখানে আমরা দেখছো মনে আছে তোমাদের, সফট আয়রনের কোর বলতাম আমরা। তো ওখানে কেন সফট আয়রন কোর নিতাম আমরা? কারণ ওটা হিস্টেরিসিস লুপটা খুবই কম এরিয়া। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা সাইকেলে আমাদের এনার্জির ডিসিপেশনটা খুব কম হয়। হ্যাঁ, আর যত বেশি তুমি বেশি এরিয়ার ম্যাটেরিয়াল চুজ করবা হিস্টেরিসিস লুপ, সেটা কিন্তু ওই ম্যাগনেটিজম সহজে ছাড়তে চাইবে না। হিস্টেরিসিস কথাটার অর্থ কি বলতো? আলসেমি, সহজ কথায়। হ্যাঁ, ঔদাসীন্য। যেমন আমাদের মানুষের মধ্যে কিন্তু হিস্টেরিসিস আছে, তাই না? আমরা কোনো কিছু নেওয়ার সময় যতটা ইজিলি নিই, সেটা ব্যাক দেওয়ার সময় কি ঠিক ওই পরিমাণ সেন্সিটিভিটি কেন শো করি নাকি বলতো? ব্যাক দেওয়ার সময় কি আমরা কি একটু গড়িমসি করি না? এটা কিন্তু হিস্টেরিসিস। সেই জায়গা থেকে এই কথাগুলো আসছে। যাই হোক, এখন আমাদের টেক্সটে কিন্তু এই জিনিসটা ঠিক এই ফর্মে না। আমাদের এইখানে এই রেসিডুয়াল ভোল্টেজটা, হ্যাঁ, এখানে কিন্তু এই যে ম্যাগনেটিজমটা সে ধরে রাখে, সেটাকে কিন্তু আমরা রেসিডুয়াল ম্যাগনেটিজম বলি বা হিস্টেরিসিস বলি। যাই হোক, আমাদের এই টেক্সটে এটার কারণটা হচ্ছে, তোমাদেরকে প্রথমে আমি বলছিলাম যে দেখো, তোমরা বলবা যে স্যার এই যে দুইটা উইন্ডিং আপনি যতই ট্রাই করেন কেন, এই দুইটা উইন্ডিংকে পাক সংখ্যা না হয় আমি সেম রাখলাম, বাট এনাদার সব প্রপার্টি হুবহু সেম। এটা কি 100% দুইটাকে একদম হুবহু জেরক্স কপি করাটা কি পসিবল? না। তাহলে কি হবে, এই ইএস অন আর ইএস টুটা নাল কোরটা নাল পজিশনে থাকলেও এদের মধ্যে খুব সামান্য একটা ভোল্টেজ ডিফারেন্স থাকতে পারে, যার কারণে আমাদের কোরটা নাল পজিশনে থাকা অবস্থায়ও আউটপুট ভোল্টেজটা একেবারে জিরো হয় না। হ্যাঁ, খুব সামান্য একটা ভ্যালু সে ধরে রাখে। এটাকে আমরা এখানে দেখো, এই জন্য এখানে এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ, যে জিরো থেকে সে শুরু হচ্ছে না।
এটাকে আমরা এই জন্য বলছি রেসিডুয়াল ভোল্টেজ। একটু একটু বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে মেইন কথা। আর রাইট হ্যান্ডের ফিগারটা তাহলে নতুন কিছুই না, যে এই জায়গাটাতে একটা রেসিডুয়াল ভোল্টেজ আছে সেইটা বোঝানোর জন্য দেখো আমাদেরকে এই জায়গাটা একটু বড় করে দেখানো হচ্ছে, এনলার্জ করে। কি লেখা আছে এখানে? দেখো, এনলার্জমেন্ট অফ হ্যাশড পর্শন। এই যে হ্যাশড পর্শন অর্থাৎ এই যে জিগজ্যাগ করে এখানে আমাদের এই যে আঁকানো আছে, এই হ্যাশড পর্শনটাকে আর একটু এনলার্জ করে ম্যাগনিফাই করে এখানে দেখানো হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লিনিয়ার কথাটা কেন বললো? দেখো এখানেও একটা নন লিনিয়ারিটি চলে আসতেছে না, স্যাচুরেশনের দিকে চলে যাচ্ছে না। প্রথম দিকে ডিসপ্লেসমেন্টের সাথে আউটপুট ভোল্টেজ চেঞ্জের এই সম্পর্কটা কেমন আছে? লিনিয়ার আছে, সরলরৈখিক ভাবে বাড়তেছে। বাট একটা সময় পরে এই যে ডিসপ্লেসমেন্টের এই রেঞ্জের পরে আরো যদি তুমি ডিসপ্লেসমেন্ট বৃদ্ধি করতে চাও, সেক্ষেত্রে কি চলে আসতেছে বলো? নন লিনিয়ারিটি চলে আসতেছে না? এই নন লিনিয়ারিটিতে চলে গেলে কিন্তু তখন তুমি এই যে প্রথমে যে স্লোপ, এটা স্লোপ দিয়ে আমরা কি করি, ইনপুট আর আউটপুটের মধ্যে সবসময় রিলেশনশিপ ডিটারমাইন করি। তো ওই স্লোপ নিয়ে বা ওই কনস্ট্যান্ট নিয়ে কিন্তু তখন আর তুমি কাজ করতে পারবে না, তখন কিন্তু তোমাকে নতুন ভাবে নতুন রেঞ্জে নতুন স্লোপ নিয়ে তোমাকে তখন আবার কাজ করতে হবে। তো আমরা ইরর মিনিমাইজ করার জন্য বা অ্যাকিউরেসিটা হায়ার অ্যাকিউরেসিতে থাকার জন্য আমরা চাই যে লিনিয়ার রেঞ্জে আমরা থাকবো। এই জন্য কিন্তু দেখো এখানে এখানে লেখা হচ্ছে যে লিনিয়ার রেঞ্জ বলে এইভাবে ডটেড এরিয়া দিয়ে বলা হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা আমাদের প্রিসাইজ মেজারমেন্ট বা প্রিসাইজ রেজাল্টটা আমরা পাবো। এরপরে কিন্তু আস্তে আস্তে নন লিনিয়ারিটি চলে আসছে। তো লিনিয়ার রেঞ্জে আমরা রেজাল্টগুলো পেতে চাই বা লিনিয়ার রেঞ্জে আমরা থাকতে চাই। এই জন্য দেখো এই যে এই কথাটা আসছে লিনিয়ার। হ্যাঁ, তাহলে এখন নামকরণের সার্থকতাটা তোমরা এখন বুঝতে পারবে আশা করি। দেখো, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, সংক্ষেপে এলভিডিটি। তো এটা দিয়ে আমরা দেখছো ডিসপ্লেসমেন্ট বা ফোর্স এই টাইপের কোনো সিগন্যালকে আমরা খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইলেকট্রিক্যাল ডোমেইনে আমরা কনভার্ট করে ফেলতে পারি। স্কিল নাও যতটুকু আমরা পড়াশোনা করছি ততটুকু কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো, অলওয়েজ তোমাদেরকে আমি প্রথম থেকেই বলছি বারবার করে যে তোমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ঘাটাঘাটি করবা, একটু বিভিন্ন ধরনের সোর্স থেকে পড়াশোনা করার চেষ্টা করবা। তো সবাইকে এখানে একটু আমি ডিস্ট্রাকশন করছি। দেখো, রিড টেক্সট বুক ফর ডিটেলস ডেসক্রিপশন, এখানে কিন্তু খুব সংক্ষেপে জিনিসগুলো আনা আছে। আমি তোমাদের কি পয়েন্টস গুলো বলে দিচ্ছি। বইতে তোমরা দেখবা যে আমি যে কথাগুলোই বলছি ওই কথাগুলোই বলা আছে, কিন্তু আরো দেখবে যে অ্যাডিটিভ কিছু ইনফরমেশন বিভিন্ন অ্যাঙ্গেল ওইখানে লেখা আছে, আমাদের নলেজটা এখান থেকে বাড়বে। তো দেখো, এই কোর্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট একে সায়নের এই যে বই, এটা তোমাদেরকে আমি সফট ভার্সনটাও দিয়েছি, তোমাদেরকে বলছি এটা কালেক্ট করতে। এটা চ্যাপ্টার 25 থেকে আমরা কিন্তু এই অংশগুলো এখন পড়ছি। তো সবাই একটু বই বের করে বই থেকেও পড়বা। তো এলভিডিটির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমি আর তোমাদের হাতে ধরে এখান থেকে দেখাবো না, তোমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে এখান থেকে পড়বা। যদি এখান থেকে দেখে মনে হয় যে না খুব শর্টে লেখা আছে, এটা একটু ব্রড ডিসক্রিপশন আমাদের দরকার, তখন তোমরা একটু বই বের করে সেখান থেকে দেখার চেষ্টা করবা। আর যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমি সেই পয়েন্টটা ধরে তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো আশা করি। আচ্ছা, এটা একটু তোমাদের ঝাপসা দেখা যাচ্ছে, তো আমি একটু জুম আউট করি। তোমরা এটা যখন তোমরা নিজেদের ম্যাটেরিয়ালস নিয়ে বসবা নিজেদের পিসিতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, তখন আশা করি খুব একটা সমস্যা হবে না। যদি সমস্যা হয় তোমরা একটু বই বের করে নিয়ে বসবা ডিরেক্ট। এটা কিন্তু একটা এলভিডিটি রিলেটেড একটা ম্যাথামেটিক্স। তো এটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। খুব সিম্পল ম্যাথামেটিক্স বাট ইন্টারেস্টিং। এরকম ধরনের ম্যাথামেটিক্স মাঝে সাঝে কিন্তু আমাদের এক্সামে থাকলেও থাকতে পারে। তো আমি সবসময় তোমাদেরকে বলছি যে আমরা সবসময় প্রবলেমের স্টেটমেন্টটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করবো, এরপরে আমরা সলিউশন পরে। আগে হচ্ছে আমাদের প্রবলেমটা আমাদেরকে 100% বুঝতে হবে। তো সবাই একটু ফলো করো আমাকে, আমি পড়ছি, তোমরা একটু শোনো এবং একটু এখান থেকে দেখার চেষ্টা করো। The output of an LVDT is connected to a 5-volt voltmeter through an amplifier whose amplification factor is 250. তার মানে কি, আমরা এখন একটু পাশাপাশি নোট ডাউন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমরা জিনিসটা একবারে কভার করে ফেলতে পারবো। হ্যাঁ, এই পাশাপাশি দুইটা ট্যাব কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো কি বলছে যে এটা হচ্ছে আমাদের সেই এলভিডিটি। এটা হচ্ছে আমাদের সেই
এলভিডিটি। তো এই এলভিডিটির আউটপুটটাকে ওরা কি বলছে, এলভিডিটির সে আউটপুটটা কোথায় কানেক্ট করে, একটা 5 ভোল্ট ভোল্টমিটারে, বাট ডিরেক্ট কানেকশন কিন্তু করা নেই, কি আছে মাঝখানে আবার একটা অ্যাম্পলিফায়ার আছে। হ্যাঁ, আউটপুট ভোল্টেজটাকে আমি আবার কি করে নিচ্ছি, অ্যাম্পলিফাই করে নিচ্ছি, অ্যাম্পলিফাই করে এরপরে আরো মনে হয় আনমিউট হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। দেখো একটা অ্যাম্পলিফায়ার যার অ্যাম্পলিফিকেশন কত, এটাও একটু আমরা এখানে লিখে ফেলি 250। এরপরে আমাকে বলা হচ্ছে যে এটা একটা ভোল্টমিটারে কানেকশন দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবো কিন্তু। এটা হচ্ছে আমাদের সেই ভোল্টমিটার, সংক্ষেপে আমরা লিখে রাখলাম, ওকে। আর এটা হচ্ছে আমাদের সেই এল ভি ডিটি। আচ্ছা, এরপরে ইনফরমেশন কি বলছে দেখি, অ্যান আউটপুট অফ 2 মিলিভোল্ট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এলভিডিটি। ওকে, তাহলে আমরা একটু কালার চেঞ্জ করি, এইখানে 2 মিলিভোল্টের আউটপুট পাচ্ছি আমরা, হ্যাঁ, এলভিডিটির আউটপুটে। কখন, when the terminals of LVDT when the core moves through a distance of 0.5 মিলিমিটার। তাহলে কোরের ডিসপ্লেসমেন্ট কতটুকুর জন্য আমরা এই আউটপুট ভোল্টেজটা পাচ্ছি বলো, 0.5 মিলিমিটার। আচ্ছা, কি বলছে এবার দেখি আমরা, ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য এলভিডিটি অ্যান্ড দ্যাট অফ দ্য হোল সেটআপ। তাহলে ফার্স্ট আমাদেরকে কি বললো, এলভিডিটির সেন্সিটিভিটি, হ্যাঁ, এলভিডিটি এর সেন্সিটিভিটি বের করতে বলছে। এরপরে কি, হোল সেটআপের সেন্সিটিভিটি, মানে কি পুরা এই যে টোটাল এই যে সিস্টেমটাকে একটা ইউনিট হিসেবে বিবেচনা করে টোটাল সিস্টেমের বা সেটআপের সেন্সিটিভিটি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন কিন্তু আছে, কি বলছে যে দ্য মিলি ভোল্ট মিটার বা ভোল্ট মিটার যাই বলো, স্কেল হ্যাজ 100 ডিভিশন। তাহলে এই যে আমাদের এই যে ভোল্ট মিটারের কয়টা ডিভিশন আছে বলো, এর স্কেলকে কয়টা ভাগে ভাগ করা, 1 2 করে এভাবে কয়টা ভাগে ভাগ করা, 1 2 এরকম ভাবে টোটাল এখানে ডিভিশন কয়টা, স্কেলে 100 ডিভিশন। আচ্ছা, দ্য স্কেল ক্যান বি রিড টু 1/5 অফ এ ডিভিশন। এটার মানে কি বলতো, এই প্রত্যেকটা ভাগের আবার সূক্ষ্ম ভাগ নেওয়া যায়, প্রত্যেকটা ভাগের আবার কতটুকু সূক্ষ্ম পার্ট নেওয়া যায়, 1/5। তার মানে কি প্রত্যেকটা মেইন ডিভিশনকে আবার কয়টা ভাগে ভাগ করা, সব একটু বলো। এখানে কি এটা দেখতে পাচ্ছ, আমি ছোট হয়ে দেখি ওটা, এটা দেখছি না আমরা, যেমন আমাদের যে স্কেলগুলো আমরা ইউজ করি এগুলোতে দেখছো সেন্টিমিটার বা ইঞ্চে মেইন ভাগ করা থাকে, সেগুলোকে আবার ছোট ছোট ভাগ করা থাকে। এই ডেটা কিন্তু আমি চেঞ্জ করে দিব, এগুলো কিন্তু হুবহু এভাবে থাকবে না, মুখস্থ করলেও কিন্তু তোমরা পারবা না। এই জন্য কিন্তু আমি ছবি আঁকিয়ে এগুলোকে একবারে বেসিক ক্লিয়ার করে তোমাদেরকে সিস্টেম বা থিঙ্কিং করা শেখাচ্ছি। তো এগুলো যেন যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরে দিলে যেন আমরা পারি। তো এরপরে আবার একটা ইনফরমেশন আমরা পেলাম যে প্রত্যেকটা মূল ভাগ বা মেইন ডিভিশনকে আমরা আবার 1/5 পার্ট নিতে পারি সূক্ষ্মভাবে। এই জন্য বলছে দেখো, দ্য স্কেল ক্যান বি রিড টু 1/5 অফ এ ডিভিশন। আচ্ছা, এরপরে ওরা বলছে ক্যালকুলেট দ্য রেজলিউশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন মিলিমিটার। তাহলে আমাদের থার্ড কোশ্চেন, ফাইনাল কোশ্চেন হচ্ছে রেজলিউশনটা বের করতে হবে, সেটা কোন ইউনিটে, মিলিমিটারে। রেজলিউশন কি জিনিস সেটাই হয়তো তোমাদের এখন মাথার মধ্যে ঘোরাফেরা করছে, তো ওটা আমি বলবো। তো ফার্স্ট দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা একটু সলভ করে নিই, খুব সিম্পল। ফার্স্ট হচ্ছে আমরা এলভিডিটিএস আউট সেন্সিটিভিটি বের করবো। তো সেন্সিটিভিটি তোমাদেরকে কি বলছে অলওয়েজ বলো তো, যে ইনপুট আর আউটপুটের রিলেশনশিপ, অর্থাৎ কতটুকু ইনপুট দিলে সে কতটুকু আউটপুট দেয়। এটা হচ্ছে তার সেন্সিটিভিটির পরিমাপ, সংবেদনশীলতা। তাহলে সেন্সিটিভিটি অলওয়েজ আউটপুট উপরে থাকে আর আমাদের ইনপুট নিচে থাকে, তাই তো নাকি, নাকি ইনপুট উপরে থাকে আর আউটপুট নিচে থাকে সবসময়? যাকে আমরা পার ইউনিটে বা প্রতি একক, যে রাশিকে প্রতি এককে অন্য রাশির মান চাই, সেই রাশিকে সবসময় আমাদের কোথায় রাখতে হয়, ডিনোমিনেটর বা হরে বা নিচে রাখতে হয় না সবসময়। আমি জানতে চাই যে প্রতি একক ইনপুটের জন্য আউটপুটের চেঞ্জ কতটুকু হয়, তাহলে অবশ্যই ইনপুট নিচে থাকবে আর আউটপুট উপরে থাকবে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমরা ফিজিক্যাল ক্লাস যখন করছি প্রথম দিকে অনেকবার করে বলছি। হাউভার, তো এলভিডিটি এর আউটপুট কি বলো দ্রুত, এলভিডিটির আউটপুট কি, ভোল্টেজ। এই জন্য এখানে লেখা হয়েছে আউটপুট ভোল্টেজ। আর এলভিডিটির ইনপুট কি, ডিসপ্লেসমেন্ট, কোরের ডিসপ্লেসমেন্ট। এই জন্য নিচে ইনপুটের জায়গায় লেখা হয়েছে আউটপুট ভোল্টেজ বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ইনফরমেশন তো জানি, দেখো 2 মিলিভোল্ট
এই জন্য 2 × 10⁻³ এসআই এককে কনভার্ট করা হচ্ছে ভোল্ট, আর ইনপুট কত 0.5 মিলিমিটার। এটাকে কিন্তু আমি আর এসআই এককে নিয়ে যাই নাই, কারণ এককটা লিখছি কিভাবে দেখছো, ভোল্ট পার মিলিমিটার। তুমি যদি এটাকেও মিটারে কনভার্ট করতে, তখন যে ভ্যালু আমরা পেতাম সেটা কোন ইউনিটে পেতাম, ভোল্ট পার মিটারে পেতাম। আর কোনো কিছু? না স্যার। আচ্ছা, তো এটাকে দেখো আরো সুন্দরভাবে দেখানোর জন্য -10⁻³ মানে তো মিলি। এই জন্য আমরা এটাকে কিভাবে রাখছি দেখো, ছোট স্কেল গুলাকে বা ছোট ভ্যালুকে ছোট ইউনিটে প্রকাশ করতে হয়, তাহলে পূর্ণ সংখ্যায় মানগুলো পাই আমরা, দেখতে ভালো লাগে। দেখো তো আমি যদি বলতাম 0.001 কেজি, এটাকে কেমন দেখতে লাগে? বা এটাকে যদি আমরা তখন বলতাম যে 1 গ্রাম, দেখতে কেমন লাগে? তো কিলোগ্রামে, এই এত ছোট ভ্যালুকে কিলোগ্রামে এক্সপ্রেস করার থেকে ছোট ভ্যালুকে গ্রামে এক্সপ্রেস করাটা আরো বেশি কনভেনিয়েন্ট, দেখতেও ভালো লাগবে, বা আমরা এটাকে ইউজ করতে পারবো, সংরক্ষণ করতে পারবো বেটার ওয়েতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার, 4 মিলিভোল্ট পার মিলিমিটার। দেখছো ইউনিট দেখেও কিন্তু বোঝা যায়। তার মানে কি ইনফরমেশন দিচ্ছে, ওই এলপিডিটিটা প্রতি 1 মিলিমিটার, তুমি কোরকে প্রতি 1 মিলিমিটার মুভমেন্ট ঘটাবা ডাইনে অথবা বামে, সে আউটপুটে কত ভোল্ট করে জেনারেট করবে, 4 মিলিভোল্ট। তুমি যদি 2 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট ঘটাও কোরের, তাহলে তুমি কত ভোল্ট আউটপুট পাবা বলো? 8 মিলি। ওই যে আমরা 1 কেজি চালের দাম জানলে 10 কেজি চালের দাম, 100 কেজি চালের দাম, 1 কুইন্টাল চালের দাম আমরা খুব সহজে ফাইন্ড আউট করে ফেলতে পারি। এই জন্যই আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ডিটারমাইন করে রাখতে পারলে আমরা সেখান থেকে কি করতে পারি, সেখান থেকে আমরা অ্যানাদার যে কোনো ইনফরমেশন আমরা এখান থেকে ডিরাইভ করে নিতে পারি। আচ্ছা, এরপর সেকেন্ড কোশ্চেন কি, সেটআপের সেন্সিটিভিটি। এবার কেমন বুদ্ধি একটু বলতো, যে হোল সেটআপের সেন্সিটিভিটি বের করতে পারি আমরা কিভাবে? এই বলতো, কিছুই না, এই ভোল্টেজটাই, এই যে আউটপুট ভোল্টেজটাই জাস্ট ডিরেক্ট কানেকশন না দিয়ে আমরা একটা 250 টাইমস অ্যাম্পলিফাই করে নিচ্ছি। তার মানে কি, এই সেটআপের সেন্সিটিভিটিটা এই সিঙ্গেল এলবিডিটি সেন্সিটিভিটির কত গুণ হবে, জাস্ট সিম্পলি 250 টাইমস, কারণ এই আউটপুটটাও 250 গুণ হয়ে তারপরে আমাদের এইখানে আমরা পাচ্ছি। তার মানে কি, এটা আমাদের ইনপুট, তখন এটা হোল সেটআপের ইনপুট এটা, আর হোল সেটআপের আউটপুট টার্মিনাল এটা। তার মানে কি, সহজ কথায় আমাদের 1 নাম্বার কোশ্চেনের যে অ্যান্সার আমরা বের করে আসছি, হোল সেটআপের সেন্সিটিভিটি বের করতে গেলে তার সাথে কত গুণ করবা তুমি? অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা গুণ করবা। সিম্পল না? বুঝতে পারছো? দেখো একটু ফলো করো, সেন্সিটিভিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর টাইমস বা গুণিতক সেন্সিটিভিটি অফ দ্য এলভিডিটি, শেষ। তো এরপর এই দুটো গুণ করে একটা তুমি সুবিধাজনক ইউনিটে, দেখো এখানে 1000 মিলিভোল্ট পার মিলিমিটার। আবার তুমি বলতে পারো যে স্যার 1000 মিলিভোল্টকে তো আমরা 1 ভোল্ট বলতে পারি, যেটা এই আগেই ছিল। তোমার যে ফর্মে পছন্দ হয় তুমি সেই ফর্মে রেখে দিলে, যদি না আমি এখানে ডিরেক্ট কোনো ইউনিট উল্লেখ করে দিই যে এই ইউনিটে আমাকে তুমি রেজাল্টটা দাও, সেক্ষেত্রে তুমি স্বাধীন যে কোনো ইউনিট রাখলেই হবে। তো এই প্রথম দুইটা পার্ট আমরা কি বুঝতে পারছি, প্রথম দুইটা কোশ্চেনের আনসার। এখন বলতো থার্ড কোশ্চেন, রেজলিউশন মিনিংস কি? বলছে মিলিমিটার ইউনিটের রেজলিউশনটা তোমাকে বলে দিতে বলছে। রেজলিউশন মানে কি বলতো, কত ছোট পার্ট নেওয়া যায়, কত সূক্ষ্ম পার্ট নেওয়া যায়, এমন কোনো কিছু না রেজলিউশনের মিনিংটা। জি স্যার। তার মানে এখানে রেজলিউশন চাচ্ছে মানে কি বলতো, এটার কত ছোট ইনপুট তুমি ডিটেক্ট করতে পারো। কোনো একটা ডিভাইস কি জন্য ইউজ করি, হয় সেটাতে আমরা কোনো ইনপুট দিই আউটপুট পাই, এটা আমরা মেজার করতে চাই, বা কোনো ইনপুট দিয়ে আউটপুটটা মেজার করে ইনপুটটা কত ছিল এটা সম্পর্কে আমরা আইডিয়া করতে চাই। তো সব আউটপুটটা আর ইনপুটটা কিভাবে রিলেটেড, এটার উপর ভিত্তি করে আমাদের একটা লিমিটেশন আছে না, যে সর্বনিম্ন এত ছোট ইনপুট আমি এখান থেকে ডিটেক্ট করতে পারবো, এর থেকে ছোট ইনপুট দিলে সেটাকে আমি আর করতে পারবো না, বলো, প্রিসাইসলি ডিটেক্ট করতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের রেজলিউশন। তো আমাদের এখানে রেজুলেশনটা ওরা চাচ্ছে কোন এককে, মিলিমিটার এককে, অর্থাৎ সর্বনিম্ন কতটুকু ডিসপ্লেসমেন্টকে তুমি সেন্স করতে পারবা। যে ডিসপ্লেসমেন্ট যদি এর থেকে ছোট হয় দেন কি হবে না বলো, কোনো আউটপুট প্রডিউস হবে না, সিগনিফিক্যান্ট কোনো আউটপুট প্রডিউস হবে না, বা সেটাকে আমরা ডিটেক্ট করতে পারবো না। এই রেজলিউশনের কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা একটু একটু? জি স্যার।
আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো রেজলিউশন সম্পর্কিত। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ বাকিরা আছে নাকি, ঘুরে ফিরে একজন দুইজন তোমরা রেসপন্স করছো কিনা। আচ্ছা, অভিজিৎ সরকার আছো? থ্যাংক ইউ। এরপরে ডেভিড, জেভার্স, গৌরব রয় আছো? র্যান্ডমলি আমি একটু দুই একজনকে দেখি তোমরা আছো নাকি, নাকি জয়েন করে ঘুম করছো, নাকি জয়েন করে খেলা করছো, নাকি বাইরে চলে গেছো। এরপরে রাইফুল ইসলাম আছো? জি স্যার। यस স্যার। এস এম জোবায়ের? জি স্যার আছে। ওকে, থ্যাংক ইউ। তো অনেক ধন্যবাদ, তোমরা ধৈর্য ধরে এই বকবকানি শুনতেছো। আচ্ছা, তো এবার বলো রেজলিউশন কিভাবে ডিটারমাইন, বলো তো। এই যে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এগুলো সব কনসিডার করে তুমি এই যে সর্বনিম্ন কতটুকু, কারণ কি খেয়াল করো সবাই একটু, এই এই স্কেলের এই যে প্রত্যেকটা 100 ডিভিশন, এই 100 ডিভিশনকে, আচ্ছা আমি একটু এই ভোল্টমিটারের এই জায়গাটা একটু বড় করে একটু আবার একটু আঁকি তো, দেখো তো এই যে সে এই 100 ডিভিশন, এভাবে এভাবে কয়টা ডিভিশন টোটাল, সে 100 ডিভিশন। এই 100 ডিভিশনকে রেজলিউশনের এই টার্মটা কেন আসতেছে তোমরা এবার বুঝবা। দেখো এইটাকে আবার কতটুকু, কয়টা ভাগে ভাগ করে বলো, 5টা ভাগে। এখন তুমি এই এর থেকে ছোট ভোল্টেজকে ডিটারমাইন করতে পারবা, তুমি বলো তো, এর থেকে ছোট ভোল্টেজ তুমি তোমার এই সেটআপ দিয়ে মেজার করতে পারবা? আচ্ছা, এর থেকে ছোট ভোল্টেজ তুমি মেজার করতে পারবা না। ওকে, তাহলে এই ভোল্টেজের কোরেসপন্ডিং, দেখো এতটুকু ছোট ভোল্টেজের কোরেসপন্ডিং যে ইনপুটের ডিসপ্লেসমেন্ট, আমি সেইটুকু ডিটেক্ট করতে পারবো। এর থেকে ছোট ভোল্টেজ আসা মানে কি ডিসপ্লেসমেন্ট আরো কম, তো সেই ডিসপ্লেসমেন্ট কি তুমি এই সেটআপ দিয়ে সেন্স করতে পারবা বা ডিটেক্ট করতে পারবা? অবভিয়াসলি সম্ভব না। তাহলে আমাকে ফার্স্ট বের করতে হবে যে কতটুকু ভোল্টেজ আমি সূক্ষ্মভাবে মেজার করতে পারবো। এরপরে তোমার কাজ কি, ওই ভোল্টেজের ইকুইভ্যালেন্ট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সেই ইনপুট ভোল্টেজটাকে তোমাকে তখন কি করতে হবে, আউটপুট ভোল্টেজটাকে তখন তোমাকে ইনপুট ডিসপ্লেসমেন্টে কনভার্ট করতে হবে। তখন তুমি বলতে পারবে যে এইটুকু মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে আমার রেজুলেশন, বা এতটুকু ডিস্টেন্স আমরা কি করতে পারবো, মেজার করতে পারবো। এর থেকে ছোট কোনো ডিসপ্লেসমেন্ট আসলে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারবো না ভালোভাবে, কারণ ওর থেকে ছোট ডিসপ্লেসমেন্ট আসলে যে ভোল্টেজটা এখানে অ্যাপেয়ার হবে, সেই ভোল্টেজটা কিন্তু তোমার সর্বনিম্ন যে এখানে দাগাঙ্কিত করা আছে তার থেকেও ছোট। তুমি কিন্তু এই ভোল্টেজটাই সঠিকভাবে মেজার করতে পারবা না প্রিসাইসলি, তাহলে তো ইনপুট ডিটেক্ট করতে পারার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আশা করি আমরা এবার খুব সহজে এটা বুঝে যাব। তবে একটু দেখো ফার্স্ট কি করছে, তাহলে অন, এটা বলছে আমাদের রেঞ্জ কত ছিল আমাদের এই ডিভাইসটার বা আমাদের এই ভোল্টমিটারের রেঞ্জ কত বলো তো, 5 ভোল্ট। এগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, অবশ্যই চেঞ্জ হবে এগুলা। তো 5 ভোল্ট যদি আমাদের টোটাল রেঞ্জ হয়, তাহলে প্রত্যেক প্রধান এক ঘরের ভাগে কতটুকু করে পড়তেছে সেটা করার জন্য আমি কি করবো বলতো, টোটাল 5 ভোল্ট ম্যাপিং করা 100 ভাগ দিয়ে। তাহলে ওয়ান স্কেল ডিভিশন মানে কি, 5 ভোল্ট ডিভাইডেড 100, কারণ 100 ভাগ আমি যদি বলতাম 250 ভাগ 500 ভাগ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে তখন সেটা দিয়ে ভাগ করতে হতো। তাহলে ওয়ান মেইন স্কেল ডিভিশন সমান কত পেলাম আমরা এখানে, 5 ভোল্টকে 100 দিয়ে ভাগ করে 50 মিলি ভোল্ট। এটাকে আবার কি করবো বলতো, এই 50 মিলি ভোল্টের আবার 5 ভাগের 1 ভাগ, তুমি কি এই যে প্রত্যেকটা এক ঘরের ভাগে কতটুকু করে পড়তেছে সেটা আমরা বের করে ফেলছি 50 মিলি ভোল্ট। এরপরে বলতো যে কতটুকু সূক্ষ্ম পার্ট আমরা নিতে পারবো, এই 50 মিলি ভোল্টের আবার